তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। জাহিদ হোসেন আছি, জানাবো বার্তাকক্ষের সর্বশেষ। ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, দয়া নয় বললেন রাষ্ট্রপতি। বিচার বিভাগে মানুষের আস্থা বেড়েছে, মত আইনমন্ত্রী। কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, জিজ্ঞাসাবাদের জন্য 4 জন আটক। করোনার মধ্যে 8 মাসে দেশে ফিরে এসেছে 3.25 লাখ প্রবাসী কর্মী। আটকে পড়াদের সহায়তা দেবে সরকার। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে মাহমুদুল্লাহর ব্যাটে লড়াকু সংগ্রহ খুলনার। চট্টগ্রামের জন্য টার্গেট 156 রানের। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, দয়া বা আনুকূল্য নয়। ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে সবার। আর আইনমন্ত্রী বলেছেন, বিচারহীনতা দূর করতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবসের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। করোনা মহামারীর কারণে সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় সুপ্রিম কোর্টকে বাংলাদেশের অভিভাবক বলে তিনি তুলে ধরেন ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার কথা। বিচার প্রার্থীরা যেন দ্রুত বিচার পায়, সেজন্য আইনজীবীদের নিরলস কাজ করার আহ্বানও তার। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিচারকদের পেশাগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধ। বিশেষ অতিথির বক্তব্যে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বেড়েছে জানিয়ে সুপ্রিম কোর্টও আস্থা অর্জনে কাজ করে যাবে বলে আশা আইনমন্ত্রীর। আমরা গর্বের সাথে বলতে পারি, আজকের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন। সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমরা আশা করব বিচার বিভাগ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আরও এগিয়ে যাবে। সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের উন্নয়নে বিচার বিভাগ ও আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনা মহামারীর মধ্যেও চলমান রয়েছে বিচার বিভাগ, এতে বিচার প্রার্থী উপকৃত হচ্ছে। অর্থনৈতিক বিবর্তন এবং বিকাশের ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বিচারক এবং আইনজীবী উভয়কেই তার স্ব দায়িত্ব পালন সম্পর্কে সচেতন থাকতে হবে। এ সময় মামলা জট কমাতে বিচারক ও বিচারপতির সংখ্যা বাড়ানোর উপর জোর দেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের পর এবার ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে 2টি মোটরসাইকেলে করে 5 জন বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙচুর করতে আসে। এ সময় কয়া মহাবিদ্যালয়ের নৈশ প্রহরী খলিলুর রহমান তাদেরকে দেখে ফেলে। পরে কলেজের অধ্যক্ষকেও বিষয়টি জানান তিনি। আমি কলেজে ছিলাম, ওই সাইড ঘুরে আসি, আমি এই আম গাছের কাছে দাঁড়াইছি। দাঁড়ানোর 20 মিনিট পরে 2টা গাড়ি আসলো, মোটরসাইকেল। 2টা মোটরসাইকেল গেল মনে হইলি, তারপরে একটা শব্দ হইলি, 3টা শব্দ হইলি বাড়ি। তখন আমি লাইট মারি দৌড়ি গেলাম, যার পর লাইট মারতে এলাম এবং আমি বললাম যে দৌড়ি গেলাম, যার পরে 2টা গাড়ি 2 দিকে চলে যায়। দুর্বৃত্তরা বাঘা যতীনের মুখে ডান পাশের চোয়াল এবং নাকের পুরোটাই শক্ত কিছু দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছে। এই ঘটনায় কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ, কলেজ কমিটির সভাপতি ও কেন্দ্রীয় তাঁতি লীগের সহসভাপতি নিজামুল হক চুন্নু এবং নৈশ প্রহরী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, বা যারা আসলে এই স্বাধীন দেশটাকে অনেকে যারা সহ্য করতে পারে না, হয়তো তাদেরই কোনো একটি গোষ্ঠী তারা এই কাজটি করে থাকতে পারে। এই কলেজের যারা অথরিটি আছে, ম্যানেজিং কমিটির, তারা আমাদেরকে জানাননি যে এখানে একটি আবক্ষ আছে এবং তারা কোনো সিকিউরিটির ব্যবস্থা এখানে করেন নাই।
এই ব্যাপারটাও খতিয়ে দেখা হচ্ছে যে তাদের সাথে কোনো আতাত কারো আছে কিনা, এই জিনিসটাও আমরা খতিয়ে দেখছি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম 1879 সালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে। 1915 সালের 9 সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন যতীন। সে সময় তার বয়স ছিল মাত্র 36 বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যারা বাংলাদেশের সৃষ্টি মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের কথা বললেও বিদেশিদের কাছে নালিশ দেয়াই তাদের প্রধান কাজ। শুক্রবার সকালে সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষণ বলেও জানান তিনি। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির নীল নকশার মাধ্যমে বিএনপি স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এসব অপচেষ্টা অতীতের মতোই বুমেরাং হবে। একটি দল স্বাধীনতার বিপক্ষে শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, নিজেরা ব্যর্থ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে ভর করেও জনগণের সাড়া পায় না। আজকে বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, অথচ বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন তাদের কাজ। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 7,217 জনের। 159টি ল্যাবে 24 ঘন্টায় 14,336 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,318 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.19%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 4,98,293 জন। সুস্থ হয়েছে আরও 2,420 জন। এ নিয়ে মোট সুস্থ 4,33,614 জন। বিশ্বের যেসব দেশ করোনার ভ্যাকসিন তৈরি করছে তাদের কাছ থেকে প্রযুক্তি এনে বাংলাদেশে উৎপাদন করা হবে, একথা জানিয়েছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। শুক্রবার দুপুরে ঝিনাইদহের FNF নামের একটি ফার্মাসিউটিক্যালস কারখানা পরিদর্শনের সময় একথা জানান তিনি। মাহবুবুর রহমান জানান, দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির করোনার ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে। কারিগরি সুযোগ সুবিধা আমদানি হলেই দেশে উৎপাদনের কাজ শুরু হবে। টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে, যেমন চাইনিজ অথবা ইন্ডিয়ান, ভারত বায়োটেকের যে ভ্যাকসিন, অথবা অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার সবার সঙ্গে কথাবার্তা চলছে। এটা সরকারি পর্যায়ে এবং আমাদের ম্যানুফ্যাকচারার ওনারা কথাবার্তা বলছেন। তো একটি পর্যায়ে হয়তো টেকনোলজি ট্রান্সফার হয়ে যখন আমাদের দেশে আসবে তখন আমাদের এখানেও ভ্যাকসিন তৈরি হবে। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 16 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ নিয়ে করোনাকালে ছুটি বাড়ানো হলো 8 দফা। সেই সঙ্গে করোনার স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়েও চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়। করোনার কারণে 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে জেএসসি, পিসি এবং এইচএসসি পরীক্ষাও। এই অবস্থায় আবারও 16 জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শীতের সময় সংক্রমণের হার বাড়তে পারে সেই আশঙ্কা থেকেই ছুটি বাড়ানোর কথা জানিয়েছে সরকার। তবে এর পরে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খোলা যায় কিনা সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। এই বন্ধের এই বর্তমান যেই সময়সীমা, এর মধ্যেই পরিকল্পনা মোতাবেক আমরা প্রস্তুতি নিচ্ছি যে বিদ্যালয়গুলো যাতে করে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম নতুন বছরে শুরু করতে পারে। শিক্ষা গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ছে। তবে এর বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক সহ যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত যেসব অংশীজন আছেন তাদেরকে উচিত যে সরকারি গৃহীত পদক্ষেপগুলো আরো বেশি বেশি করে প্রচার প্রচারণা চালানো এবং অভিভাবকদের সাথে বেশি বেশি করে যোগাযোগ স্থাপন করা এবং অভিভাবকদের রোলটা এখানে বেশি প্লে করতে হবে। শিক্ষকরা বলছেন, মন্ত্রণালয় যখনই প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত দেবে তখনই স্বাস্থ্যবিধি মেনে
পাঠদান কার্যক্রম শুরু হবে। সরকার যদি সিদ্ধান্ত নেয় খুলে দিবে, আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রস্তুত আছি। নিরাপদ দূরত্ব বা সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান করে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো আমাদের প্রস্তুতি আছে। ছুটির এই সময়ে শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সাথে থাকে সেজন্য অভিভাবকদের নজর রাখার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে নভেম্বর পর্যন্ত গেল ৮ মাসে ৯,২৬,৫৫৮ জন প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এ সময় তিনি বলেন, মহামারী পরবর্তী সময়ের প্রস্তুতি নিতে দক্ষ কর্মী তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। করোনা ভাইরাসের কারণে এবছর বৈশ্বিক শ্রমবাজারে ছিল মন্দাভাব। অভিবাসন বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন করোনার কারণে প্রায় ১০ লাখ শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হবে। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে ৩,২৬,০০০-এর কিছু বেশি শ্রমিক বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছে। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, করোনা ভাইরাস সংকটের মধ্যে দেশে ফিরে আসা কর্মীদের সহায়তা করবে সরকার। শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আবার ৩ লাখ মানুষের মতন ৩,৭৬,০০০ মানুষ ফেরত এসেছে, কিন্তু এর মধ্যে যে কতজন যে ফেরত গেছে এটাও কিন্তু আমাদেরকে একটা হিসাবে নিয়ে নিতে হয়। মন্ত্রী জানান, সৌদি আরব থেকে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের ৭৫% ইতিমধ্যে ফিরে গেছেন। মহামারীর মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া প্রবাসীদের সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে। পজিটিভ থিঙ্কিং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি আপনাদের কাছ থেকে অনুরোধ করব। আমাদের দোষ ত্রুটি নিশ্চয়ই আপনারা দেখাবেন আমাদেরকে, কিন্তু দোষ বা ত্রুটি কেন হয়েছে এটাও কিন্তু আপনারা একটু বিশ্লেষণ করবেন। মন্ত্রী আরও জানান, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ থেকে ২,০০০ গার্মেন্টস কর্মী নেবে জর্ডান। আগামী ১ বছরের মধ্যে ১২,০০০ কর্মী নিয়োগ দেবে দেশটির সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানব উন্নয়নের ক্ষেত্রে আবারও অগ্রগতি বাংলাদেশের। এবারে ২ ধাপ এগিয়ে চলতি বছর বার্ষিক মানব উন্নয়ন সূচকে ১৩৩তম অবস্থানে উঠে এসেছে দেশ। জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এই তালিকার শীর্ষস্থানে রয়েছে নরওয়ে। ১৮৯ দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লিঙ্গ সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করে ইউএনডিপি। এসব মানদণ্ড মিলিয়ে এবার বাংলাদেশের মানব উন্নয়ন স্কোর দাঁড়িয়েছে 0.632, যা আগের বছর ছিল 0.614। প্রতিবেদন অনুযায়ী ভারতের চেয়ে বাংলাদেশের মানুষের হাসপাতাল শয্যা সুবিধা বেশি। বাংলাদেশের প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8টি হাসপাতাল শয্যা আছে। ভারতে এ সংখ্যা 6টি। এমনকি পাকিস্তানের চেয়েও এগিয়ে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.6 বছর, যেখানে ভারতীয়দের 69.7 বছর এবং পাকিস্তানে আরও কম 67.3 বছর। হবিগঞ্জের বানিয়াচংয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, হাওরে একটি জলমহাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বানিয়াচং উপজেলার কামালখানি ও মজলিশপুর গ্রামের মধ্যে। এই বিরোধের জেরে দুপুরে মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামের লোকজন লাঠি, ট্যাটা ও বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী পুরুষ সহ 50 জনেরও বেশি আহত হন। পরে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত 10 জনকে হবিগঞ্জ সদর ও 20 জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। দুপুর 1:30টার দিকে রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাঙ্গুড়া গ্রামের রশিদ প্রামাণিকের 2 ছেলে ইমন হোসেন ও ইমরান হোসেন এবং তাদের চাচাতো বোন সুম্মা খাতুন।
পুলিশ জানায় ব্যাটারি চালিত একটি অটো ভ্যানে 4 জন যাত্রী চরভাঙ্গুড়া থেকে একই উপজেলার হাটগ্রামে যাচ্ছিলেন। রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাক অটো ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলে 3 জন মারা যান। আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর পোদ্দার ও ময়মনসিংহের শিক্ষক জুলহাস উদ্দিন। আহত 3 জনকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীত মৌসুমে বছরের তৃতীয় ও শেষ মশা জরিপ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি। 27 ডিসেম্বর পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশনের 98 ওয়ার্ডে 100টি জায়গায় চলবে এই কার্যক্রম। প্রতিদিন 20টি করে দল কাজ করবে এই জরিপে। প্রথম দিনের কার্যক্রম শেষে কীটতত্ত্ববিদরা জানান, গেল বছরের তুলনায় এবার এডিস মশার ঘনত্ব অনেক কম। শুকনো মৌসুম হওয়ায় তা আরও কম। তবে সম্প্রতি ঢাকায় ডেঙ্গু রোগী বাড়ার বিষয়ে তারা বলেন, করোনা পরিস্থিতিতে সতর্কতার কারণে শুরুতে অনেকেই পরীক্ষা করতে যাননি। এখন পরীক্ষা বাড়ায় রোগী শনাক্ত হচ্ছে। তবে আগামী মাস ডেঙ্গুর প্রকোপ একেবারেই থাকবে না বলে আশা করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা। তবে কারো জ্বর হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেন তারা। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন, টিকিটের মূল্য ছাড় দেয়া সহ নানা পদক্ষেপেও যাত্রী পাচ্ছে না সরকারি বেসরকারি বিমান সংস্থাগুলো। এতে বড় অঙ্কের লোকসানে তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন ব্যবসা করার চেয়ে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। তাই এভিয়েশন ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আন্তর্জাতিক রুটের বিভিন্ন ফ্লাইট, সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটের যাত্রীর সংখ্যাও নেমে এসেছে 40%। আয় কমে যাওয়ায় বিপুল লোকসানে পড়েছে বিমান সংস্থাগুলো। ব্যবসা টিকিয়ে রাখতে তাই অভ্যন্তরীণ রুটের যাত্রীদের উপর ভরসা করতে হচ্ছে বিমান কোম্পানিগুলোকে। যাত্রীদের আকর্ষণ বাড়াতে টিকিটের মূল্য কমানো সহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তবু সাড়া মিলছে না বলে জানান তারা। টিকে আছি, টিকে থাকার চেষ্টা করছি, যাত্রীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি যে আমরা বিমান যাত্রা সেফ। সরকারের দিক থেকে সহযোগিতা কিছু এসছে, বাট নিঃসন্দেহে এটা পর্যাপ্ত না। যাত্রী সংকটে রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্সেরও আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ রয়েছে। লোকসান কমাতে তাই কার্গো ফ্লাইট দিয়েছেন তারা। সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটেও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট ছাড়া বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। যাত্রী কম হওয়ার কারণে আমরা মাঝে মধ্যেই ফ্লাইট ক্যান্সেল বা করেছি। যেমন সৈয়দপুরে কখনো হয়, কখনো হয় না। ক্যালকাটা কখনো হয়, কখনো হয় না। আর এমনি সিলেট, চিটাগাং, কক্সবাজার মোটামুটি এগুলো যে একটা স্ট্যান্ডার্ড আছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, করোনার ধকল সহসায় কাটছে না। তাই এই মুহূর্তে শিডিউল ফ্লাইট বন্ধ রাখা হলেও ব্যবসা টিকিয়ে রাখতে চার্টার্ড ফ্লাইট চালু রাখার পরামর্শ দেন তারা। এই সময়টা তাদের একটুখানি ডিফারেন্ট ওয়েতে এগিয়ে যাওয়া উচিত। যাদের ছোট এয়ারক্রাফট আছে তারা পয়েন্ট টু পয়েন্টে যদি তারা চালায়, আমাদের যে বাবলস এয়ার ট্রান্সপোর্টেশন এগ্রিমেন্ট তারা করতে পারে এবং এতে করে বিশেষ করে স্বল্পকালীন যে চুক্তিগুলো সেটা তারা করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের মতো এভিয়েশন খাতের জন্য বেল আউট কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে কমেছে প্রায় সব শীতকালীন সবজির দাম, তবে কিছুটা বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। পাশাপাশি এখনও বেশি দামেই কিনতে হচ্ছে চাল ও ভোজ্য তেল। চলছে শীত মৌসুম, বাজারে মিলছে সব সবজি। দাম কম হওয়ায় কাঁচা বাজারে ক্রেতাদেরও ভিড়। ফুলকপি, বাঁধাকপি পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকায়। শিমের কেজি 20 থেকে 25 টাকা। বড় আকারে বেগুন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, আর মূলার কেজি 15 টাকা। তবে গত সপ্তাহের চেয়ে বাড়তি আলুর দাম। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়, আর পুরনো আলুর কেজি 40 টাকা। এখন কাঁচা মালটা সাধারণ জনগণের নিয়ন্ত্রণে আছে, কিন্তু বিশেষ করে আলু এবং চাল ডালটা একটু কিছুটা সাধারণ মানুষের নাগালের বাইরে। আমদানি এখন আর কমবে না, আপনার গরম আসা বন্ধ, বুঝেছেন? এই শীতের মৌসুমে মনে করেন প্রত্যেকটা মালের আমদানি বেশি। বেশি দামে কিনতে হচ্ছে সব ধরনের চাল।
সরু চালের মধ্যে মিনিকেট ও নাজিরশাহিলের দাম খুচরা বাজারে সর্বনিম্ন 60 টাকা। মোটা চালের মধ্যে BR-28 বিক্রি হচ্ছে প্রতি কেজি 52 থেকে 55 টাকায়। সবকিছু কেনার জন্য আমরা আসলে কি বলবো, আর বলার কিছু নেই। মানে না খেয়েও পারতেছি না, না খাইতে গেলেও মানে সমস্যা হইতেছে। চাউলের দাম বাড়তি, সব জিনিসের দামই বাড়তি। কয়েক সপ্তাহ কম থাকার পর ডজনে 5 টাকা বেড়েছে ডিমের দাম, বিক্রি হচ্ছে 95 টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার মহাস্থান হাটে হঠাৎ কমে গেছে ফুলকপি, বাঁধাকপি ও মূলার দাম। কৃষকরা বলছেন লোকসান হলেও জমি খালি করার জন্য কম দামে ফসল তুলতে বাধ্য হচ্ছেন তারা। কৃষি অধিদপ্তর বলছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় কমে গেছে দাম। ফসল সংরক্ষণে ব্যক্তিগত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তারা। বগুড়ায় এবছর শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 12,813 হেক্টর। উৎপাদন হয়েছে 129 হেক্টর বেশি জমিতে। এর ফলে কমে গেছে শীতকালীন সবজির দাম। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মূলার দাম কমে গেছে অর্ধেকেরও বেশি। এক সপ্তাহ আগেও ফুলকপির মন ছিল 350 থেকে 400 টাকা, এখন সেটা বিক্রি হচ্ছে মানভেদে 50 থেকে 150 টাকা পর্যন্ত। বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে 12 থেকে 16 টাকায়, মূলা প্রতিমন বিক্রি হচ্ছে 160 টাকায়, লাউ 6 থেকে 8 টাকা পিস, পাতা পেঁয়াজ 20 টাকা কেজি, সিম 25 টাকা। হঠাৎ করে সবজির দাম কমে যাওয়ায় বিপাকে কৃষকেরা। 1 বিঘা মাটি করছিলাম 33 শতক, তাতে প্রায় 15,000 টাকার মতো খরচা। এখন যা মনে করেন যে যা বিক্রি করা হয় তা দিয়ে হয় না, বাড়ির থেকে ফি আবার ভ্যান ভাড়া দেওয়া লাগে। আর এখন এসে দামই করছে না, 160, মানে লেওয়ার লোক নেই। আগে বেচা তো 200 টাকা ধারা, এখন 80 টাকা ধারা বিক্রি হচ্ছে। কৃষি অধিদপ্তর বলছে চাহিদার তুলনায় ভরা মৌসুমে উৎপাদন বেশি হওয়ায় এমন অবস্থা। তার উপর এবছর 4 বারের বন্যার ফলে জমিতে প্রচুর পলি জমে যাওয়ায় উৎপাদন ভালো হয়েছে। তবে দেশে সবজির জন্য হিমাগার না থাকায় উৎপাদিত ফসল নিয়ে প্রতি বছর বিপাকে পড়তে হয় কৃষকদের। বেসরকারি কোনো উদ্যোক্তা যদি আগায় আসে, তারা যদি নিজেরা কোনো কোল্ড স্টোরেজ করে, তাহলে এটা অন্তত 2-6 মাস অপেক্ষা করা যাবে। যখন আবার সিজন আসবে, সিজনের আগে আবার বাইকেরা অফ সিজনে তারা এটা বিক্রি করে অনেক দাম পাবে। এটা তো বড় ব্যবসায়ী লাগবে, বড় ধরনের লোক লাগবে, মিনিমাম 20 থেকে 30 কোটি টাকার একটা পুঁজি লাগবে। তাছাড়া এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এগুলো ক্ষতি পোষাতে আগামী মৌসুমের ফসল চাষে প্রণোদনা চান কৃষকেরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। পৌষ শুরু হতে না হতেই কমে আসছে উত্তরাঞ্চলের তাপমাত্রা, চলছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সকালের দিকে তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল 10.5 ডিগ্রি। 4 দিন ধরে তাপমাত্রা 10 থেকে 12-র মধ্যে ওঠানামা করছে। একই অবস্থা ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও নীলফামারীতেও। ঘন কুয়াশায় ঢেকে থাকছে এলাকা। 9টার পর সূর্য দেখা গেলেও উত্তরের কনকনে ঠান্ডা বাতাস থাকায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আয় কমে গেছে দিনমজুর, ভ্যান ও রিক্সা চালক এবং কৃষি শ্রমিকদের। যুক্তরাষ্ট্রে মডার্নার ভ্যাকসিন যে কোনো সময় অনুমোদন পেতে পারে। ভ্যাকসিনটি নিরাপদ হওয়ায় দেশটির বিশেষজ্ঞ প্যানেলের কাছে এটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। এজন্য অনুমোদন পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। অনুমোদন পেলে আগামী সপ্তাহেই দ্বিতীয় ভ্যাকসিন হিসাবে মডার্নার টিকার জরুরি প্রয়োগ শুরু করবে যুক্তরাষ্ট্র। এফডিএর উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার 20-0 ভোটে মডার্নার ভ্যাকসিনের জরুরি প্রয়োগের পক্ষে রায় দেয়। উপদেষ্টা প্যানেলের মতে মডার্নার করোনা ভ্যাকসিন 18 বছরের বেশি বয়সীরা ব্যবহার করলে ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়ার চেয়ে উপকারিতা অনেক বেশি। যুক্তরাষ্ট্র এরই মধ্যে মডার্নার ভ্যাকসিনের 20 কোটি ডোজ কিনতে রাজি হয়েছে। এফডিএর অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানটি 60 লাখ ডোজ পাঠিয়ে দিতে প্রস্তুত। এই একই উপদেষ্টা কমিটি গত সপ্তাহে ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা টিকা প্রয়োগের সুপারিশ করেছিল। করোনায় বিশ্বে একদিনে 12,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 16,70,000-এর বেশি। নতুন 7 লাখের বেশি রোগী নিয়ে সংক্রমিতের সংখ্যা 7,53,00,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 3,277 জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মৃত্যু ছাড়ালো 3,17,000। নতুন করে ভাইরাস মিলেছে 2,30,000-এর বেশি মানুষের দেহে। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 1,054 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে, নতুন শনাক্ত 68,000-এর বেশি। 24 ঘন্টায় জার্মানিতে প্রাণ হারিয়েছেন 724 জন। এছাড়াও ইতালিতে 683 ও রাশিয়ায় 587, যুক্তরাজ্যে
532 জনের মৃত্যু হয়েছে। ভারতে একদিনে মারা গেছেন 342 জন। এ পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে 1,44,000 বেশি মানুষের। নতুন আরও 26,000-এর বেশি রোগী নিয়ে ভারতে মোট সংক্রমিত 1 কোটির কাছাকাছি। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে জেমকন খুলনার 156 রানের টার্গেটে ব্যাট করছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এর আগে টসেরে ব্যাটিংয়ে নেমে খুলনার বাজে শুরু। প্রথম বলে নাহিদুলের শিকার জহুরুল, ইমরুলকে ফিরিয়ে জোড়া পূর্ণ করেন স্পিনার নাহিদুল। দ্রুত 2 উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। চাপ সামলে ভালো ব্যাট করছিলেন তরুণ ওপেনার জাকির, কিন্তু 25 রান করে তিনিও সাজঘরে ফেরেন। শরীফুলের জোড়া আঘাতে ফেরেন আরিফুল ও শুভাগত হোম। আরিফুলের ব্যাট থেকে আসে 21 রান। খুলনাকে ফাইটিং টোটাল দেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তাঁর 48 বলে 70 রানের ইনিংসে 155 করে খুলনা। আগের ম্যাচে দাপুটে যে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে চট্টগ্রাম। সাকিবের অনুপস্থিতিতে খুলনা একাদশে জায়গা পেয়েছেন পেসার শহীদুল। বঙ্গবন্ধু টি-20 কাপের সবশেষ খবর জানাতে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, আমরা শুরু থেকেই দেখছি যে চট্টগ্রাম বেশ ভালো শুরু করেছে এবং এখন কি বলাই যায় কিনা যে তাদের জয় নিশ্চিত? লোপা, আমি একমত না। চট্টগ্রাম বেশ ভালো শুরু করেছে কথাটির সাথে আমি একমত না, কারণ এর চেয়েও ভালো শুরু সামর্থ্য ব্যাটসম্যানরা দেখিয়েছেন, চট্টগ্রামের ব্যাটসম্যানরা দেখিয়েছেন এবং আজ কিন্তু বেশ ভালো সুযোগ ছিল যে সেটার ধারাবাহিকতা ধরে রাখা, কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা গেছে ভুল বোঝাবুঝিতে উইকেট ছুড়ে দেওয়া এসেছে এবং বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছেন ওপেনাররা। সৌম্যর কথাটি বলছি। তো চট্টগ্রাম কিন্তু ফাইনাল হিসেবে কন্ডিশন যেরকম আচরণ করছে, বোলাররা কিন্তু খুব একটা যে ভালো সমর্থন পাচ্ছে সেটা না। যদি উইকেটে টিকে থাকার একটা পরিকল্পনা থাকতো, চট্টগ্রাম কিন্তু আরো ভালো স্টার্ট পেতে পারতো। ওপেনারদের ব্যর্থতাই বলবো আমি যে সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি, যে কারণে খুলনা কিন্তু বাজে শুরুর পরও কিন্তু ম্যাচে ফিরে এসেছে। 3টি উইকেট নিয়ে ফেলেছে খুলনা এখন পর্যন্ত। 7 ওভারে 63 রানের মতো দরকার, প্রায় 9-এর কাছাকাছি আস্কিং রান রেট। এখন পরিস্থিতিটা যেমন যে চট্টগ্রামের পরিস্থিতি আরও খারাপ হতে পারতো, কিন্তু মাঝখানে যেটা আমি সবশেষ বুলেটিনে যে কথাটি বলছিল আনটেস্টেড মিডল অর্ডার, সেই মিডল অর্ডারেই কিন্তু বিপর্যয়ের সময় কাজে এসেছে। বিশেষ করে শামসুর রহমান, সৈকত আলীর কথা বলতে হয়। দুজনই কিন্তু পরিস্থিতিটা বুঝে কিন্তু ওয়েট করেছেন, সেটেল হয়ে তারপর শট অফার করেছেন এবং এখান থেকে যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে, হয়তো চট্টগ্রাম লোয়ার মিডল অর্ডারের উপর একটা বড় দায়িত্ব হয়তো নিতে হবে। শেষের দিকে হয়তো তাদের উপর একটা চাপ চলে আসতে পারে। তবে একটি কথা লোপা আমি বলতে চাই যে বোলিংয়ে চট্টগ্রাম আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে যেটা দেখেছি, তারা 4 জন স্পেশালিস্ট বোলার দিয়ে টুর্নামেন্টটা কভার করেছে। পঞ্চম বোলার হিসেবে সৌম্য বল করেছেন, কখনো মোসাদ্দেক বল করেছেন। এটা আসলে ইন্ডিকেট করে যে চট্টগ্রাম একজন বোলার কম খেলেছে, তার মানে হচ্ছে চট্টগ্রামের লোয়ার মিডল অর্ডারে একজন এক্সট্রা ব্যাটসম্যান আছে, সেই ব্যাটসম্যানটি হচ্ছে মোসাদ্দেক হোসেন। এখন পর্যন্ত পরিস্থিতিটা যেমন দেখা যাচ্ছে 9-এর কাছাকাছি আস্কিং রান রেট, খুবই অ্যাচিভেবল। চট্টগ্রাম যেভাবে আগাচ্ছে অসম্ভব কিছু মনে হচ্ছে না। সেক্ষেত্রে বলার মধ্যে এই মুহূর্তে চট্টগ্রামের আরো একটি উইকেটের পতন হয়েছে। আপনি এর আগের খবরটিতে বলছিলেন যে ডিউ ফ্যাক্টরের কথা, শিশিরের কারণে আসলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা যতটা সহজ, বোলিং করাটা আসলে ততটাই চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে কাদেরকে এগিয়ে রাখা যায়, চট্টগ্রামের ব্যাটসম্যানদের নাকি খুলনার বোলারদের? লোপা, আপনি যদি বলে থাকেন একটি উইকেট পড়ে গেছে, তাহলে কিন্তু খুলনা কিন্তু আবার ম্যাচে ফিরেছে, কারণ দুজন ব্যাটসম্যান কিন্তু সেটেল হয়ে গেছিল। তারা মাত্রই বড় শট অফার করছিল এবং রান রেটটা নাগালে আনার একটা চেষ্টা করছিল। সেখানে একটা উইকেট চলে যাওয়া আসলে কিন্তু এটা একটা উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। তবে একটু আগে বলছিলাম মোসাদ্দেকের কথা, মোসাদ্দেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা খেলবে। খুলনার বোলিং অ্যাটাকে আমরা যেমন দেখেছি, আসলে বলটা খুব ভালো গ্রিপ করা যাচ্ছে না। এখানে ডিউ ফ্যাক্টর বেশ বিরক্ত করছে বোলারদের। গ্রিপটা ভালো না হলে ডেলিভারি দেখা যায় ইদার আপনার শর্ট ডেলিভারি হয় অথবা ওভার পিচ হয়ে যায়। সেই সমস্যাটাতেই খুলনার পেসাররা ভুগছেন। শহীদুলের কথা বলতে হয়, মাশরাফির কথা বলে, যখনই তারা কিন্তু শর্ট অফ গুড লেংথ বল করছেন, তখনই কিন্তু ব্যাটসম্যানরা সেটা 4-6 মেরে দিচ্ছেন। তো এই বিষয়টি খুলনাকে খুব বিপদে ফেলছে। কিন্তু অন্যদিকে বলতে হবে যে নতুন একজন ব্যাটসম্যান নামবে, সেই ব্যাটসম্যানটি সম্ভবত মোসাদ্দেকের সামনে একটি সুযোগ যে খুলনার বোলাররা খুব ভালো রিদম পাচ্ছে না। মোসাদ্দেক যদি সেটেল হয়ে টিকে থাকতে পারেন, ফিনিশিংটা করে আসতে পারেন, তাহলে এই ম্যাচটি আসলে অনায়াসে চট্টগ্রামের জিতে নেয়ার কথা। লোপা, আর কিছুক্ষণের মধ্যেই আসলে আমরা জানতে পারবো যে বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে কে হচ্ছেন চ্যাম্পিয়ন। ধন্যবাদ জহিরুল ইসলাম আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।